এত বড় সর্বনাশ করবেন না জমিদার সাহেব। আমার মায়াটা ছোট, আপনার পোলাগো থামান। কালো বোরখা পরে হাঁটু গেড়ে 2 হাত উপরে তুলে 30 বয়সের এক মহিলা আকুতি ভরা টলমলে চোখ দিয়ে নিজ মেয়ের জীবনের ভিক্ষা চাইছেন জমিদারের কাছে। তার এই আকুতি জমিদারের মন করল কি না বোঝা গেল না। জমিদার কি যেন ভেবে মহিলার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, ভেতরে আসো। মহিলাটিকে দোতলার একটা কক্ষে নিয়ে গেলেন জমিদার। পাশের কক্ষে তার মেয়ের আহাজারিতে ভারী হচ্ছে আকাশ বাতাস। মন হলো এই বুঝি আকাশ ভেঙে পড়বে ধরনীর বুকে, দমকা বাতাসে ভেঙে চুরমার করে দিবে জমিদারের নীলকুঞ্জ ভবনের দেয়ালগুলো। মেয়ের আহাজারি সইতে না পেরে মহিলাটি তৎক্ষণাৎ জমিদারের পায়ে পড়লেন। আমার মায়াটা জীবন ভিক্ষা দেন জমিদার সাহেব, আমার মায়াটা মরেই যাবে। তাহলে তুই রাজি হয়ে যা আমার সাথে শুইতে, তাহলে তোর মায়া বাঁচবো। মহিলাটি অবাক হয়ে তাকালেন জমিদারের দিকে। জমিদারের মুখে পৈশাচিক হাসি। মহিলাটি রুহু কেঁপে উঠল। পায়ের নিচের মাটি মনে হয় সরে যাচ্ছে। ভিতরে বুঝি জমিদার সাহেবের আসল রূপ। মহিলাটি কান্না ভুলে গেলেন। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে মহিলাটি। ভেবে দেখ, তুই চাইলে তোর মায়া বাঁচবো। মেয়ের কথা ভেবে তৎক্ষণাৎ বলেই দিল, আমি রাজি সাহেব, আমি রাজি। জমিদারের হাসি আরও দ্বিগুণ হলো। দরজার পাশে তারই ছোট্ট ভাইকে ইশারা করলো। কিছুক্ষণ পর মেয়ে চিৎকার থেমে গেল। মহিলা স্বস্তি নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। জমিদার দরজা ভিড়িয়ে ঝাঁপিয়ে পড়ে মহিলার শরীরে, যেন বহু যুগে তৃষ্ণা আজ মিটাবে। কিন্তু বোকা মহিলা বুঝলো না এরা নরপিশাচের থেকেও বেশি। তার ছোট্ট মেয়েটার হাত মুখ বেঁধে খুবলে খুবলে খাচ্ছে পাশের কক্ষে জমিদারের 3 পুত্র। আহা, কি নিদারুণ নিষ্ঠুর দৃশ্য! এক কক্ষে মা আর এক কক্ষে মেয়ে। পৃথিবী বুঝিয়ে দিচ্ছে মানুষ উপকারে অপকাজ করতে দ্বিধা করে না, বরং উৎসাহ পায়। ঘণ্টাখানেক পর কপালের ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলেন বড় জমিদার। সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট জমিদার, চোখে মুখে লেপ্টে আছে পিপাসা। বড় জমিদার বুঝতে পেরে বললেন, ভোর শেষে গলা টিপে মাইরে ফেলাইস। ওর মায়ে আজ বাঁচলেও আমাদের পোলা 4-5 দিন না খায়া ছাড়বে না। কেটে গেল কয়েক মাস। বসন্ত এসে গেছে পায়রা বন্দরের অলোকপুরে। বসন্তের দক্ষিণা বাতাসে রোদ যেন মিষ্টি লাগে। বিকালবেলা রোদের তেজ নাই বললেই চলে। মৃদু মৃদু হাওয়ায় শরীর থেকে থেকে কাঁপুনি উঠে। উঠানে 2টি পদ্ম ফুলের গল্পের আসর জমিয়েছে। তাদের সামনে ঘাট বাঁধা পুকুর। পুকুরের পাশে রয়েছে বেলি ফুলের গাছ, রয়েছে নানা জাতি গাছগাছালি। থেকে থেকে ভাসছে হাসির আওয়াজ। দক্ষিণা বাতাসের ঝাপটায় কিছুটা চুল নীলিমার নাকে মুখে হেসে পড়েছে। গোসল শেষে তারা চুল শুকাতে হালকা রোদে মাদুর বিছিয়ে বসেছে। হাসির অতলে চিকন 2 ঠোঁট যখন প্রসারিত হয় তখন মনে হয় ভোরের আলোয় পদ্ম ফুল ছুটেছে। ঠোঁটের নিচে কালো তিলটি নীলিমার ফর্সা মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ঘন কালো ভ্রুর নিচে হালকা বড় বড় পাপড়িযুক্ত 2 চোখ যেন মায়া উপচে পড়ে। দেখলেই মনে অন্যরকম শান্তি বয়ে যায়। এমন মায়াবতী প্রেমে কে না পড়তে চায়। নীলিমার চোখের খাদে পড়ে অনেকে হারিয়েছে মন, পাঠিয়েছে বিয়ের প্রস্তাব। নীলিমা বাবা আর ভাই ছাড়া আজ পর্যন্ত কারোর সামনে খোলামেলাভাবে যায়নি, সব সময় থাকে পর্দায়। আজ পারুল তার প্রেমিক পুরুষ লতিফের কথা বলছে আর দুজনের শব্দে করে হাসাহাসি করছে। মাঝে মাঝে নীলিমা আমা ধমক দিচ্ছেন শব্দ করে হাসার জন্য। কিছু সময় চুপ থাকলেও আবার জোরে জোরে হাসে 2 পদ্মাবতী। সে সময় নীলিমার বড় ভাই মহিদুল এসে ধমকের সুরে বলেন, নীলিমা, কতবার বলছি শব্দ করে না আসতে, যা ঘরে যা। পারুল, তুই তোর বাড়ি যা। পারুল দৌড়ে চলে যায়। দুজনেই মহিদুলকে খুব ভয় পায়। নীলিমা চিবুক নামিয়ে ধূপধা পা ফেলে ঘরে যায়। নীলিমার ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে তার বড় বোন নাজিরার স্বামী এমদাদুল আলী। আজ 10 দিন হলো আসা যাওয়ার কোনো নামই নেই। নীলিমা এসে এমদাদুলের কানে সুরসুরি দিতে লাগলো। ঘুমের ঘোরে এমদাদুল হাত দিয়ে সরে দিচ্ছে বারবার। একটু পর চিৎকার করে উঠে বসে, ও মা গো, ও বাবা গো। নীলিমা খিলখিল করে হেসে উঠে, হতচ্ছাড়ি চেংড়ি, তুই আজকে তোরে খাইছি। নীলিমার হাসি থামছেই না। মহিদুল আবার ধমক দিলেন, নীলিমার বাচ্চারে। নীলিমা হাসি কোনো রকম ঢোক গেলে বন্ধ করে। নীলিমার আর নাজিরা তাদের আমাকে ভাপা পিঠা বানায় সাহায্য করতে বসেছে চুলার পাশে। মহিদুল আজ 3 দিন হইল গোসল করে না।
তাদের মা আসমানি বিড়বিড় করছে আর মহিদুলকে ডাকছে। ও মাহিত, উঠ বাবা, গোসলটা করে নি। 3 দিন থাকি গোসল করিস না, বুড়া দামড়া বেটা মানুষ হয়ে পানিরে কেউ ভয় পায়? মহিদুল চোখ কচলাতে কচলাতে উঠোনে আসে। চুপ করেন তো আমা, সবসময় মান সম্মান ডোবাতে প্রস্তুতি নিয়ে থাকেন। মাঘ মাসিয়া শীত পরে সরসরে হাওয়া উড়ে, 3 দিন থেকে গাও না ধোয়, 9টার আগে নিন থাকিয়া না উঠে। সবার ছোট ভাই মুবিন বলা শেষ করেই খিলখিল করে হেসে উঠে, সাথে নীলিমাও। মহিদুল ধমক দেওয়ায় চুপ হয়ে যায় দুজনেই। নীলিমা, আমার লুঙ্গি কলপারে নিয়ে আয়। সন্ধ্যায় নীলিমার বাবা মোস্তাক সরকার নিজ ব্যবসা থেকে বাসায় আসলেন হাতে করে গুড়ের জিলিপি নিয়ে। নীলিমার গুড়ের জিলিপির খুবই পছন্দের। বাবার হাতে জিলিপি দেখে মুবিন ছো মেরে নিয়েই দৌড়ে চলে গেল ঘরে। তাদের আম্মা আসমানি বেগম পানির পাত্র এগিয়ে দিয়ে বললেন, কাল সকালে মেয়ে জামাই চলে যাবে, তোমাকে তো পাওয়া যায় না। সেই ভোরে উঠি চলে যাইবেন। এখন একখান কথা কন জামাইয়ের সাথে। আগে ভাত দে, খিদে পেট যায় যায়। আচ্ছা বাবু, পারবাবুর সতাম্মা কি জমিদার বাড়ির কেউ হয়? কেন বলতো মুবিন, হঠাৎ এই কথা? দাঁত কেলিয়ে মুবিন বলল, মাঝে মধ্যে দেখো জমিদারের 2 পোলা পারুবাবুর আম্মার ঘরে ঢোকে। চাচা মিয়া তো ওনাদের জমিতে কাজ করে, হয়তো তার হিসাব নিতে আসে। আর পারুবোর আম্মা কি চাচি বলবি মুবিন? মুখ ভেঙচিয়ে। মুই কেন চাচি ডাকিম? ওই মহিলা মোর আগের চাচি ভালো আছিল। হয়েছে, মুখ বন্ধ রাখ, যা পড়তে বস, ভাইজান আসবে বই কি। ভাইজান আসার মেলা দেরি, মুই পারুবাবুর থাকি তেঁতুল নিয়ে আসো আগে। না, আগে পড়তে বস মুবিন। মুবিন মুখ ভেঙচি কেটে দৌড় দিল পারুলদের বাসার দিকে। 2 বাড়ির পর পারুলদের বাসা। নীলিমা মুচকি হেসে চুলে বিনুনি করতে শুরু করে। পারুলদের বাসায় আসল লেখিকা পরিজান ঢুকতেই বড়সড় একটা ধাক্কা খেয়ে পড়ে গেল মুবিন। নাকে হাত দিয়ে বলেই ফেলল, ইস, নাকটা গেল রে, কোন পুরান হাতি রে এত শক্ত? কথার মাঝে ইখওয়ান বলে উঠল, কোন মাগির বাচ্চা রে, দেখে চলতে পারিস না? মুবিন তৎক্ষণাৎ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। আহ, ছোট মানুষ, বাদ দে ইখওয়ান। আমার ভুল হয়েছে জমিদার সাহেব, মাফ করে দিন। কুত্তার বাচ্চা, চোখে উপরে থাকে তোর, হারামির বাচ্চা। চিল্লাচিল্লি আওয়াজ শুনে পারুলের সৎ আম্মা রাহেলা বানু এলোমেলো শাড়ি নিয়ে বেরিয়ে আসেন আর বলেন, ইখওয়ান সাহেব ও মুনিব মোস্তাক সরকারের ছোট পোলা। ততক্ষণে ইখওয়ান চর বসিয়ে দেয় মুবিনের গালে। মুবিন গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রাজীব রাহেলার দিকে তাকিয়ে বলে, তুমি ছেলেটাকে সামলাও। বলেই রাজীব ইখওয়ানকে জোর করে টেনে নিয়ে যায়। কাঁদিস না বাপ, ওরা অমনি, মানুষকে মানুষ মনে করে না। হা হা, কান্দন থামা তো, যা বাড়িতে যা, কত শখ বাড়িতে গিয়ে কান্দেক। বলেই দরজা লাগিয়ে দেয়। কাঁদছিস কেন ভাই? পারুর আম্মা কিছু বলেছে? মুবিন মাথা নাড়িয়ে না বুঝায়। তাহলে? চোখ গালে যায় নীলিমার। ইস, গাল লাল কেন মুবিন? জমিদারের বাচ্চা মনে মারছে বুবু, গালিও দিছে। নীলিমা মুবিনের মুখ চেপে ধরে। চুপ চুপ থাক, কাঁদিস না সোনা, বাড়ি কাউকে আর বলিস না কেমন? বুবু তোকে আরও জিলেপি দেবে। মুবিন দাঁত কেলিয়ে হাসে। আচ্ছা বুবু। নীলিমা বুকে জড়িয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। 1 হাত ঘোমটা দেওয়া বালিকার হাতে লাল রক্ত জবা ফুল। উসকুস মন নিয়ে বসে আছে প্রেমিক পুরুষ লাতিফের পাশে বসে আছে পারুল। মোর দিকে তাকাও পারুল, এমন লজ্জাবতী পাতার মতো নেচে আসিস কেন? তোর লজ্জায় যে মোর বুকের হৃৎপিণ্ড ধরাস ধরাস করে লাফাইতেছে। পারু যেন আরই লজ্জিত হলো। চিবুক নামিয়ে ধীরে ধীরে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে। আর কত কষ্ট দেবে লজ্জাবতী, চাঁদ মুখখানা তোলো। বাড়ি ফিরতে হবে লতিফ ভাই, দেরি হইলে আম্মা খুব বকবে। ওই লাজুক মুখখানা না দেখে কেমনে যাবার দেই লজ্জাবতী? থাক, আর লজ্জা দেন না, নইলে নিঃশ্বাস আটকে মুই মরি যাইম। আহা, এমন করে কোষ না বড়, হৃৎপিণ্ডের শব্দটা বেড়ে যায়। পারু ফিক করে হাসি দিয়ে লাতিফের পানে আঁচল তাকায়। হৃৎপিণ্ডে ফির শব্দ হয় লাতিফ ভাই। লাতিফের চোখ থমকে আছে পারু শ্যাম মুখের সৌন্দর্যে। হারিয়ে গেছে কল্পনার জগতে। তার প্রেয়সীকে নিয়ে বুনছে হাজার হাজার স্বপ্ন।
পারুও তাকিয়ে আছে পলকহীন চোখে। পারুর বুকে যেন লাতিফের চাহনি হাতুড়ি দিয়ে পিটিয়ে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে, করে দিচ্ছে বেসামাল। পারুর ধ্যান ভাঙে লাতিফের কথায়। আবার কাল সন্ধ্যায় দেখা হইব তো পারু? হইবে, দেরি করে আইসেন না, নইলে চলি যাইম। কেন, একটু দেরি করলে কি এমন হয় শুনি? নীলিমাবু খুব বকে, কয় রাস্তাঘাটে মাইয়া মানুষ দাঁড়ে থাকলে মানুষ কটু কথা কয়। ঠিক আছে, মুই যথাসময়ে পৌঁছে যাবো। যাইলা মুই গঞ্জে যাইম। আচ্ছা লতিফ ভাই। বসন্তের রোদ আর তেজ হারিয়েছে এতক্ষণে। পশ্চিম আকাশে রক্তিম শুরু হয়েছে। বইছে দক্ষিণা বাতাস, ছিড়ছিড় করে পড়ছে মেহগিনি গাছের পাতা। রাস্তার পাশে কালো বোরকা পরা দীঘল চোখে গাঢ় করে কাজল দেওয়া অবস্থায় দেখে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে ইকরাম শরীফ। পাশে লোকমান শরীফ লালসার চোখে তাকিয়ে আছে নীলিমার পানে। মাঝে মাঝে আর চোখে ইকরামকে দেখে। নীলিমার বুকে কেউ যেন হাতুড়ি পিটাচ্ছে এমন শব্দ হচ্ছে। সামনে দুই পুরুষ মানুষকে দেখে নীলিমার নাজেহাল অবস্থা। মনে মনে পারুল আর লতিফকে গালি দিতেও দ্বিধা করল না। এর মাঝেই দুইবার ইকরামের সাথে চোখাচোখি হয়েছে। নীলিপার হাত পা কাঁপছে, বুকের হৃদস্পন্দন বেড়েই চলেছে। মনে মনে বারবার আল্লাহকে ডাকছে আর বলছে এনারা থাকতে যেন পারু জঙ্গল থেকে বেরিয়ে না আসে, তাহলে বিপদের শেষ হবে না। ইকরাম পাশে রোকমানকে ডেকে বলল, মেয়েটা কোন বাড়ির, কার মেয়ে? আগে তো কখনো দেখিনি ভাইজান, তাছাড়া শুধু চোখ দেখে কেমনে চিনবো? খোঁজ নিস তো কার মেয়ে? রোকমান দাঁত কেলিয়ে হেসে পড়ল। কেন ভাইজান, অতীতে ফিরবে নাকি? রক্তিম চোখে তাকায় ইকরাম। রোকমান মুখ বন্ধ করে মাথা নামিয়ে নেয়। তারপর মেয়েটির দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, যে চোখে এত মা, এতে যেন কারো সর্বনাশ না হয়। রোকমান মাথা তুলে ইকরামকে বলল, আর কতক্ষণ অপেক্ষা করবেন ভাইজান? ও হাতে মনে হয় ভুলে গেছে, বাসায় চলুন, আমি না হয় পরে এসে খোঁজ নেব। রোকমানের দিকে ফিরে তাকালো, আবার নীলিমার দিকে তাকিয়ে বলল, তবে চল। মনে করে খোঁজ নিস। উনারা উল্টো পথে হাঁটতেই নীলিমা তপ্ত শ্বাস ছেড়ে দিল। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করলো। হাঁটতে হাঁটতে ইকরাম ফের পিছনে তাকিয়ে চোখাচোখি হয় দুজনে। তৎক্ষণাৎ নীলিমা নজর ফিরিয়ে নেয়। ইকরাম মুচকি হেসে চলে গেল। কিছুক্ষণ পর পারু বেরিয়ে এসেই বলতে লাগলো, জমিদারের বাচ্চাগুলো এখানে কি করে নীলিমাবু? অবাক হয় নীলিমা সুধায়, এনারা জমিদার পুত্র পারু? হয়, এগুলার কারণেই তো মুই দাঁড়িয়ে আসিনু ঝোপের ভেতর। আচ্ছা চল, মেলা দেরি হয়ে গেল আজ, আম্মা ফির চিন্তা করবে। চল চল। ইস, আজ মক্তবের হুজুর খুব মারিল রে বুবু, হাতটা টন টন করতেছে। পড়া না পারলে অমনে থাক। আচ্ছা পারু, এনারা কি তোদের বাড়িতে আসে? জানো না নীলিমাবু, ওনারা আসার আগে মোরে আম্মা ঘরে বন্দি করে রাখে। ও, তাহলে চিনিস কেমনে? এত বোকা কেন তুই? আম্মা মরার পর মুই তো ভাত দিয়ে গেছ নু আব্বার কাছে, তখন এই দুইটারে মাঝে মাঝে দেখছিনু। কালো ফতুয়া পরা পোলাটার চাহনি মোর একদম ভালো লাগছিল না, আর সাদা পাঞ্জাবি পরা দেখলি না, ওই পোলাটা মোর দিকে তাকাই না। কি গৌরব! পারু মুখ ভেঙচি দেয়। হয়েছে, চুপ, মাথা ব্যথা তুলে দিবি। এত বকবক করিস কেমনে? লতিফ ভাই বিরক্ত হয়ে যায় না? ওমার সামনে গেলেই তো মুই কথাই কও না বু, ইস লজ্জা করে খুব। ওই জন্য আমার মাথাটা খাস। বলা শেষে দুজনেই হাসতে লাগলো। হঠাৎ সামনে এসে পড়ল প্লাবন। নীলিমা চিবুক নামিয়ে নেয়, পারুর হাত শক্ত করে ধরে। ভাই যাইতে দে, মেলা দেরি হইছে। বড় আম্মা নইলে নীলিমা বুকে বকবে। তুই চুপ থাক, তোরে কিছু কইছি? তুই যা নীলার সাথে, এখন কথা আছে। নীলিমা আরো শক্ত করে ধরল নীলিমার হাত। মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করলো। ভাই দেখছিস না, বু ভয় পাচ্ছে, শর্ত এমনি এমনি হুটহাট সামনে আসি দাঁড়াস কেন? বলেই হনহনিয়ে চলে গেল। প্লাবন বিড়বিড় করে গালি দিল বোনকে। মাইশের বোনরা ভাইকে সাহায্য করে, আর মোর বোন মুখে অপমান করে, তাও আবার নীলিমার সামনে। আজ বাড়িত আয়, তোর একদিন কি মোর যে কদিন লাগে, হতচ্ছাড়ি। মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। নীলিমা উজু করতে কুয়া পাড়ে যায়। তখন তার আম্মা আসমানির সামনে এসে দাঁড়ায়।
পুকুর পাড় থেকে দেখলাম প্লাবন তোর সামনে দাঁড়িয়ে ছিল। কি কইল তোরে প্লাবন? নীলিমা মাথা নত করে উত্তর দেয়, আম্মা আমারে কিছু বলে নাই, পারুলের সাথে কথা বলছে। কিছু কইলে আয়শা আমারে কবি। দিনকাল ভালো না, আশেপাশে জমিদারদের চামচারা ঘোরাঘুরি করে। জমিদারের কানে গেলে বিপদের শেষ থাকবে না, কইয়া দিলাম। আচ্ছা আম্মা। যা অজু কইরা আয়। মুবিন জোরে জোরে আবল তাবল ছড়া ফুটছে। মহিদুল ঘর থেকে বের হয়ে ধমক দিয়ে নামাজ আদায় করতেই মসজিদের দিকে যায়। মুবিন চুপসে গিয়ে আম্মার কাছে গিয়ে ভাত খাওয়ার বায়না ধরে। আজানটাও শেষ হোক বাপ, এখানে থেকে নামাজ পড়ি আসি, একসাথে সবাই খাবো। মুবিন না খেয়ে রাগ করে ঘুমিয়েছে। শত ডাকাডাকির পরও উঠল না। নীলিমা খাওয়া শেষ করে এসে মুবিনের পাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই চোখে ভাসল সেই অজ্ঞাত পুরুষের শীতল চোখ। কিঞ্চিত বুক কেঁপে উঠল নীলিমার। আবার চোখ মেলে বন্ধ করল। পুনরায় ঘটল এক ঘটনা। নীলিমা দোয়া পড়ল, তাতেও কাজ না হওয়ায় বিড়বিড় করে পড়ল, কোনো শয়তানের পাল্লায় পড়লাম। দোয়া পড়েও কাজ হচ্ছে না। তৎক্ষণাৎ হারিকেন নিভিয়ে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। নিজ কক্ষে নিদ্রাহীন বসে আছে ইকরাম শরীফ। মনে বয়ে চলেছে অচেনা চক্ষু শীতল কারিনী প্রেয়সীকে নিয়ে নানান কল্পনা। বিছানা থেকে নেমে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। আমি জানি না ঠিক কিভাবে কেমন করে তোমার শীতল চাহনিতে হারিয়ে গেলাম। আমি শুধু জানি আমার আগে কখনো এমন হয়নি। বাতাস চারিদিকে শনশন করতে লাগলো। টেবিলে রাখা খাবার টেবিলেই পড়ে রইল। নিদ্রাহীন কেটে গেল পুরো এক রাত। রাতে পারুল আর প্লাবনের এক প্রকার ঝগড়া হয়ে গেছে। সকালে পারু গোমরা মুখে তরকারি কাটছে, প্লাবন উঠোনে বসে মুড়ি খাচ্ছে। তাদের আম্মা হাঁস মুরগিরে খাবার দিচ্ছে। তখন প্লাবন বলে উঠল, আম্মা মই বিয়ে করিম। রাহেলা প্লাবনের দিকে তাকায়, পরক্ষণে বলে, আগে বোনটারে পার কর, তারপর সে আব্বা দেখবো নে। রাহেলা বানু ফুঁসে ওঠেন, দাঁতে দাঁত চিবিয়ে বলেন, আগে বেশি করে কামাই কর, তারপর অন্যের মাইয়ারে ঘরে আন। যা কামাই করস তোর বোনের এতে দিতে যাই। রাহেলা বকবক করতেই আছে। প্লাবনের অসহায় মুখ দেখে পারু ফিক করে হেসে দিল। প্লাবন ফুঁসে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে বাড়ির বাইরে চলে যায়। কেটে গেল কয়েকদিন। বসন্ত শেষে বৈশাখ মাসের আগমন হলো। মহিদুল শহর ছেড়ে চলে গেছে আজ 10 দিন হয়েছে। মুবিন স্কুলে, তাদের বাবা ব্যবসায় চলে গেছেন সেই ভোরে, ফিরবেন সন্ধ্যায়। আসমানির কয়েকদিন থেকে জ্বর, শুকনো কাশি। বিকাল হতে দেরি নেই। মুবিন এখনও ফিরল না। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। গাছে ডালপালা হওয়ায় এপাশ ওপাশ হচ্ছে। মনে হচ্ছে ঝড় উঠবে। আসমানির মনে পড়ল নীলিমা মক্তব থেকে আসেনি। বারান্দা থেকে আস্তে করে উঠলেন আসমানি। নীলিমা ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে বের হয়েছে অনেকক্ষণ। ততক্ষণে বৃষ্টি নেমেছে ধরণীর বুকে। বৃষ্টিতে ভিজে শরীরের কাপড় লেপটে আছে। নীলিমা জোরে জোরে হাঁটতে লাগলো। আচমকাই সামনে তাকাতেই বুক ধড়পড় করে উঠল নীলিমার। কেউ ছাতা মাথায় দিয়ে এদিকে এগিয়ে আসছে। প্লাবন ভাবলেও পরক্ষণেই পাঞ্জাবি পরনে দেখে বুকে কিঞ্চিত ভয় জেগে উঠল। ইকরাম শরীফ হাসেমের বাড়ি থেকে ফিরছিল। পাশ কাটিয়ে গেল নীলিমার। স্বস্তির শ্বাস না ফেলতেই ইকরাম শরীফ কি যেন মনে করে ফিরে এসে নীলিমার সামনে এসে দাঁড়ায়। নীলিমা আর নিঃশ্বাস ছেড়ে দিল না। কোনো রকম শুকনো ঢোক গেলে নিজেকে আশ্বস্ত করে মাথা নামিয়ে দিল। কিন্তু বুকের হৃৎপিণ্ডটা খুব জ্বালাচ্ছে নীলিমাকে। মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করলো নীলিমা, কিন্তু উল্টাপাল্টা পড়ে ফেলছে। ইকরাম শরীফ তার চেনা চোখ দেখে থমকে দাঁড়িয়ে আছে নীলিমার পানে চেয়ে। চারপাশে পরিবেশ থমকে আছে বৈশাখী ঝড়ে। তীব্র গতিতে বইছে দমকা হাওয়া। চারপাশে শুনশান নীরবতা। কোথাও কেউ নেই। শুধু দুই মানবী দাঁড়িয়ে আছে এক ছাতার নিচে। নীলিমা চিবুক নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আজ প্রথম কোনো পুরুষের এত নিকট দাঁড়িয়ে আছে। ইকরাম মাথা নিচে করে তাকালো নীলিমার ভীতিকর মুখটার দিকে। ধমকের সুরে বললেন, এই মেয়ে, তাকাও আমার দিকে। নীলিমা ধীরে ধীরে তাকালো ইকরামের চোখের দিকে। তাতেই যেন ইকরামের পৃথিবী থমকে গেল। বুকের ভেতর ঝড়ের সৃষ্টি হলো। সেই চেনা মায়াবী শীতল চোখ, বুকে ধুকপুক শব্দরা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। চোখে চোখ পড়তেই বুকের খুব গোপন স্থানেই শিহরণ বয়ে গেল নীলিমার। নিঃসন্দেহ একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে তার সামনে। গায়ের রং উজ্জ্বল শ্যামা। নাকের পাশে কালো তিলটা বেশি চোখে পড়ছে।
তীব্র বাতাসে এলোমেলো চুল, কয়েকটা চুল কপালে উঠছে। খোঁচা খোঁচা দাড়িগুলো যেন ওনার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই মেয়ে, নাম কি তোমার? বাবার নাম কি বলো? ঝড়ের মাঝে এখানে কি করো? যদি খারাপ লোকের পাল্লায় পড়ো, ভিজে তো একাকার হয়ে গেছো। নীলিমা ভেবা জায়গা খেয়ে যায়। একসাথে এত প্রশ্নের উত্তর দিবে কিভাবে? পাগল নাকি এই লোক? ড্যাব ড্যাব করে চেয়ে রইল নীলিমা। ইকরাম কোনো উত্তর না পাওয়ায় মনে মনে বলল, আমার চোখে যে আমার সর্বনাশ দেখছি মায়াবিনী। তুমি যদি এ জানতে তাহলে এভাবে তাকিয়ে থাকতে না। তখনই ইকরাম ধমক দিলেন, বললেন, এই মেয়ে, কথা কানে যায় না তোমার? নীলিমা মাথা নিচু করে চিকন নরম কণ্ঠে বললেন, নীলিমা বাবু এখানে কি করো? আরে জমিদার সাহেব, আসসালামু আলাইকুম। ইকরাম শরীফ সালামের জবাব দেয়। ছাতা এগিয়ে দিয়ে নীলিমাকে বলে, ছাতাটা নিয়ে যাও, ভিজে তো একাকার হয়ে গেছো। নীলিমা না তাকিয়েই বলে, তার দরকার নেই সাহেব, ভিজেই তো গেছি, আপনি বরং নিয়ে যান। আপনি ভিজিয়ে শরীরে রোগ বাঁধাবেন না। মুবিন চল, আসি জমিদার সাহেব, আসসালামু আলাইকুম বলেই এক প্রকার দৌড়ে চলে যায়। ইকরাম শরীফ নীলিমা যাওয়ার দিকে তাকে বিড়বিড় করছে, তোমার ওই চোখে কি আছে মায়াবিনী? তৃষ্ণা যে আরো বাড়িয়ে দিলে। ওই মুখখানা দেখার কি সৌভাগ্য আমার হবে? নীলিমা ভেজা শরীর ঘরে এসে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। বুকের বাম পাশে হাত দিয়ে বসলো। এই লোকটা ধমকের সুরে কথা বলে কেন? অসভ্য লোক। কত সুন্দর মানুষ, তার কণ্ঠে কোনো সৌন্দর্য নেই। মাবুদ, আর যেন দেখা না হয়। কাঁচতে কাঁচতে আসমানে নীলিমাকে ডাকছে, তাই নীলিমা বাধ্য হয়ে বেরিয়ে এলো। ভেজা গায়ে ঘরে ঢুকছিস কেন? যা তাড়াতাড়ি পাল্টে নে, অসুখ পাতবে নইলে। নীলিমা মাথা নাড়িয়ে কুয়াপাড়ে যায়। নীলিমার মা খুবই দুর্বল মনের মানুষ, অল্পতেই খুব ভয় পেয়ে যান। তাদের বাবাও সাদাসিধা মানুষ, মনে কোনো প্যাঁচ নেই। শুধু মহিদুল হয়েছে যেদি আবশ্যিন পুরুষ। রাগচোটা হলেও পরিবারের লোকজনকে খুব ভালোবাসে। ঝড় থেমে গেছে অনেকক্ষণ, শুধু ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। দেখে বোঝা যাচ্ছে না একটু আগে ঝড়ের বেগে সব তছনছ করে দিয়ে গেছে সব কিছু। সাথে তছনছ করেছে কারোর হৃদয়, তছনছ করেছে মনের গোপনে সাজানো স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। ছোট জমিদারের বড় পুত্র রোহিত শরীফের 2 বছরের বিবাহিত স্ত্রী মনিকা এলোমেলো শাড়ি নিয়ে মেঝেতে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। একটু আগে দেবর ইখওয়ান শরীফ মনিকার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়েছিল। মনিকা যে স্বপ্ন নিয়ে পা রেখেছিল জমিদার বাড়িতে, বাসরাতে বিসর্জন দিতে হয়েছিল তার সাজানো স্বপ্ন। বাসর ঘরে তার স্বামী নয়, প্রথম স্পর্শ করেছিল তার 2 দেবর, রোকমান আর ইখওয়ান। রোহিত নেশা করে ঘরে এসে দেখে তার বউ কাছে, পাশে বসে ধপাস করে বসে, মাথায় হাত বুলিয়ে বলে, বউ, ও বউ, তুই কাঁদছিস কেন বউ? মনিকার কান্নার বেগ আরও বাড়িয়ে গেল। এতে রোহিত যেন বিরক্ত হয়ে গেল, মাথার চুল খামচে ধরল, মুখ তুলিয়ে বলল, মাগি, আজ কি নতুন? এমন ন্যাকার মতো কাঁদছিস কেন? ইখওয়ান কি কম সুখ দিছে? বলেই তুলে খাটে ফেলল, শাড়ি সরিয়ে ঝাঁপিয়ে পড়ল মনিকার উপর। শুরু হলো দ্বিতীয় দফা নির্যাতন। রোকমান আর ইখওয়ান সমবয়সী। রোহিত ইকরামের বড়, ইকবালের ছোট। রোহিত রোকমানের বড় বোন এলিজা, ইকবাল ইকরাম ইখওয়ান বড় জমিদারের গুণধর 3 পুত্র। ইকবালের বউ আরিফা খন্দকার। বিবাহিত জীবন তাদের 7 বছর। তাদের ঘরে যমজ 2 মেয়ে 5 বছরের। রিমঝিম বলে ডাকে তাদের। বড় জমিদারের বউ গত 1.5 বছর ধরে অসুস্থ। প্রথম বাকরুদ্ধ হলেও এখন হাত পা বিকলাঙ্গ, শুধু চেয়ে থাকে, চোখের জল ফেলে। তার দেখাশোনায় রয়েছেন রোবেয়া বেগম। অভিশপ্ত এই সাম্রাজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু পাপ আর পাপ। পূর্ণের 1 ফোঁটা কাঁড়ি করিও নেই। আদৌ কি এই পাপের কি শেষ আছে, নাকি বংশধর হিসাবে এসব থেকেই যাবে? আর কত জীবন নষ্ট হয় বাকি আরিফা মনিকার মতো? এখানেই শেষ, নাকি ইখওয়ান ইকরাম ও রোকমানের ন্যায় আরও 3 জীবন নষ্ট হওয়া বাকি? 3 নারীর মধ্যে কি কোনো এক নারীর হাতে শেষ হবে এই পাপের সাম্রাজ্য? ভোরের আলো ফোটার আগেই একদল কৃষক মাথায় ঝুপড়ি পড়ে নেমেছে মাঠে। গৃহিণীরা ব্যস্ত রান্নাঘরে। আসমানি আজও সুস্থ হয়নি, বরং একটার পর একটা রোগ লেগেই আছে। মায়ের অসুস্থতায় রান্নার হাল ধরেছে নীলিমা, পাশে টুকটাক সাহায্য করছে মুবিন।
মাঝে মাঝে আসমানি খুব খুব কাশির শব্দ ভেসে আসছে। আজ মহিদুল শহর থেকে আসবে, তাই ভাইয়ের পছন্দের তরকারি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবে নীলিমা। সে সময় প্লাবন গলা খাঁকারি দিয়ে ভিতরে ঢুকতেই নীলিমা ঘোঁঘর টেনে নিজেকে ঢেকে নেয়। উঠান থেকে গলা বাড়িয়ে ডাকছে আসমানিকে। বড়ম্মা বাড়িতে আছেন? আমার অসুখ প্লাবন ভাই, কিছু বলবেন? আম্মাকে ডেকে দে নীলিমা, তোকে বলা যাবে না। ইতিমধ্যে আসমানি এক হাত ঘোঁঘর নিয়ে বেরিয়ে আসলো। কি প্লাবন না বলেই খুক খুক করে কাশি দিলেন। প্লাবন হয় আম্মা, এখান কথা কবার আসুন। মুবিন রে প্লাবন রে পিলাতে বসতে। থাক আম্মা, বসিম না মুই, কথাটা খুব জরুরি বলে প্লাবন মাথা নামিয়ে নিল। আসমানি সন্দেহ চোখে প্লাবনকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে বলল, কি কথা কবার চাও বাপ, কয়ে ফেলাও। প্লাবন আমতা আমতা করে বলল, আম্মা আসলে মুই নীলিমাকে বিয়ে করতে চাই, তোমরা বড় আব্বাকে বিষয়টা জানাইয়েন। বিস্ফোরিত চোখে তাকালো আসমানি। মুবিন হাতে তালি দিয়ে নাচতে শুরু করলো। আসমানির ধমকে মুবিন চুপসে গেল। এদিকে লজ্জাবতীর বেহাল দশা। বিয়ের কথা শোনা মাত্রই কেঁপে ওঠে, পায়ের নিচে শিরশির করে উঠল। মাছ কাটার বদলে নিজের আঙুল কেটে ফেলল। তুই যা প্লাবন, মুবিনের বাপরে তোর আব্বার কাছে পাঠিয়ে দিবনি। প্লাবন মাথা নিচ করে চলে যায়। আসমানি নীলিমার দিকে তাকায়। কিছুক্ষণ চেয়ে থাকার পর এগিয়ে গিয়ে নীলিমার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে চর বসিয়ে দেয় গালে। বেচারি নীলিমা হতবাক হয়ে তাকায় মায়ের দিকে। আজ তাইকা তুই বাড়ি বাইরে যাবি না, পারুর সাথে যেন না দেখি মিশতে। মহিদুল আসুক, তারপর তোর ব্যবস্থা করব বলে দরজা আটকে চলে গেলেন। নীলিমা চোখ দিয়ে টুপ করে দুফোঁটা পানি গড়ায়। বাকরুদ্ধ হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। বিকেলের রোদ্দুরে গাছে পিঠ থেকে দাঁড়িয়ে আছেন ইকরাম শরীফ। কপালে বিন্দু বিন্দু ঘামের কারণে পরনের সাদা পাঞ্জাবি লেপ্টে আছে গায়ে। জমিতে কাজ করা কৃষকদের দেখছেন, আবার মাঝে মাঝে রাস্তার দিকে তাকাচ্ছেন। এই রাস্তাতে নীলিমা আর পারুল মক্তবের আসে। আজ 3 ধরে আসছে ইকরাম শরীফ, একদিনও দেখা পেলেন না। অবশ্য এই 3 দিন নীলিমাকে দেখার লোভেই এসেছেন, কাজ দেখা বাহারও মাত্র। আজকেও পারুলকে একা আসতে দেখে মুখে আধার নামলেন ইকরাম। অনুভব করলেন বুকে চিনচিনে ব্যথাকে। আস্তে আস্তে হেঁটে আসলেন পারুলের সামনে। মহিদুল আসার আজ 3 দিন পর তার কানে প্লাবনের কথা পৌঁছে গেছে। অনেক গালাগালি করলো প্লাবন আর প্লাবনের বাবা হামেশকে। গালাগালি শেষ করে হন্তদন্ত হয়ে নীলিমার রুমে যায়। সেখানে মুবিন নীলিমার পাশে ঘাপটি দিয়ে বসে আছে। নীলিমা কাঁদছে, চোখ দুটো ফুলে গেছে, গাল দুটো কান্নার আদলে লাল হয়ে আছে। মহিদুল গম্ভীর কণ্ঠে নীলিমাকে বলল, কতদিন থেকে চলছে তোর এইসব? নীলিমা ফুপিয়ে মহিদুলের পায়ে পড়ে। বিশ্বাস করুন ভাইজান, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ পর্যন্ত কথা হয়নি, শুধু পথে দেখা হয়ে যায়। উনি কথা বলতে চাইলেও আমি এড়িয়ে গেছি ভাইজান। নীলিমা এবার ভেঙে পড়ল, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আচ্ছা নীলিমা, ঠিক হয়ে আছে, ওঠ। আমাকে অবিশ্বাস করবেন না ভাইজান, আপনি আজই আমার বিয়ে দিন, তবু অবিশ্বাস করবেন না। নীলিমা 2 বাহু ধরে উঠায় মহিদুল, গলা খাদে নামিয়ে বলে, বিশ্বাস করি বোন তোকে। অন্য গ্রামের ছেলে হলে ব্যাপারটা ভাবা যেত, নিজ গ্রামে নববধূ হওয়ার আশাও করিস না বোন, নিজ সর্বোচ্চ ডেকে আনিস না। নীলিমা মহিদুলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কান্না সহ থেমে থেমে বলে, আমি আপনার পছন্দের ছেলেকেই বিয়ে করব ভাইজান। প্লাবন ভাই তো খুব ভালো ভাইজান, বুবুর সাথে ভালোই মানাইতো। মহিদুল লাল লাল চোখ দিয়ে তাকাতেই মুবিন মাথা নিচু করে নেয়। নীলিমাকে ছেড়ে দিয়ে মুবিনের কাছে গিয়ে মাথায় হাত রাখে। মুবিন তার ভাইজানের দিকে তাকায়। মহিদুল নরম হয়ে বলে, বড় হও ভাই, তাহলে বুঝবে। ভাইয়ের নরম কথায় মুবিন কিঞ্চিত সব ভুলে যায়, তাই হাসি মুখে বলে, ভাইজান আপনি বিয়ে করবেন না? একটা ভাবিজান আইনে দেন। মহিদুল চমকে উঠল, মনে হলো বুক পিঞ্জরে কেউ ছুরি বসিয়েছে। নীলিমাও ভাইয়ের এমন মুখশ্রী দেখে ভয় পায়। তৎক্ষণাৎ হাত ঝাঁকিয়ে বলল, ভাইজান কি হলো আপনার? মহিদুল আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে, আমাকে আর কখনো বিয়ের কথা বলবি না মুবিন, আমি কখনো বিয়ে করব না। বড় বড় পা ফেলে ঘরের বাইরে চলে যায় মহিদুল। মুবিন বোনের দিকে তাকিয়ে আছে। নীলিমা মুবিনকে বলল, মুবিন ভাইজান যেহেতু করেছে আর কখনো বলবি না, ঠিক আছে?
আইসা বাবু। ইকরাম শরীফ পারুলকে নীলিমার বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারেনি। যদি পাড়ার লোকে জানাজানি হয়ে যায় ব্যাপারটা ভালো দেখাবে না, তাই আর জিজ্ঞেস করেনি। পারুলের মা বাবাকে সেইটুকু জেনে বাড়ি পথে ফিরে এসেছে। এদিকে পারুলেরও খুব মন। আসমানি কিছুতেই নীলিমার সাথে দেখা করতে দেয়নি, বরং উল্টো ও বাড়ি যেতে নিষেধ করেছে। তাই আর মক্তবে যায়নি। ইকরামের সাথে কথা বলার পর বাড়ি ফিরে এসেছে। যদিও রাহেলা বানুকে অনেক কৈফিয়ত দিতে হয়েছে পারুর। আজ লতিফের সঙ্গে দেখা করবে না। পারু শুয়ে শুয়ে কাছে। হঠাৎ দরজা খুলে রাহেলা ঢোকে। পারু হকচকিয়ে গেল, উঠে বসে চোখের পানি মুছতে লাগলো। রাহেলা একটু ভয় পেয়ে যায়, হাত ধরে নিচে নামিয়ে বলে, কান্দিস কেন পারু? কেউ কিছু কইছে? না আম্মা। তাইলে? সন্দিহান চোখে পারুর দিকে তাকায়। পারু চোখ নামিয়ে নেয়। পারু, রাস্তাঘাটে কোনো ছেলে কিছু কইছে তোরে? পারু এবার ভয় পায়। লতিফের কথা আবার যেন না জেনে যায়, তাই সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। কান্নার বেগ বাড়ায় পারু। আম্মা, নীলিমার আম্মা আমারে ওই বাড়ির যাইতে মানা করছে। কে? তুই কিছু করছিস? না আম্মা, কাল থেকে তো কথা হয় নাই, আজ যে তো কেবল বিকালে গেছিনু। ঠিক আছে, কান্দিস না, যা ওঠুন ঝাড় দে। সত্যি নিঃশ্বাস ফেলে রাহেলা বানু। লতিফ অনেকক্ষণ পুকুর পাড়ে বসে থাকলো, কিন্তু পারু না আসায় এবার উঠে দাঁড়ালো। আস্তে আস্তে বের হয়ে আসলো ঝোপঝাড় সরিয়ে। রাস্তায় উঠতে ইখওয়ান আর রাজীব এসে সামনে দাঁড়ায়। লতিফ ভরকে যায়, বুকে থুতু দেয়, সালাম দিয়ে মাথা নিচু করে। ইখওয়ান আর রাজীব লতিফের অপেক্ষায় ছিল। গত 3 দিন ধরে এই পথে লতিফের জন্য অপেক্ষা করে। ইখওয়ান খুব বিগড়ে আছে। লতিফের শার্টের কলার ধরে খারাপ ভাষায় গালি দিতে থাকে। তোর তো সাহস দেখে আমি দিন দিন অবাক হচ্ছি লতিফ। আমার মাফ করে দিন সাহেব। উত্তর বাচ্চা, তুই আমাকে আজ 3 দিন ধরে দাঁড় করে রাখছিস। এই জমিদার পুত্রকে অপেক্ষা করাস তুই? তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো হারামজাদা। কয়টা থাপ্পড় লাগিয়ে দিন সাহেব, বেটা দিনে দিনে মজনু হয়ে যাচ্ছে। লতিফ রাজীবকে মনে মনে গালি দিতে থাকলো। চামচার করে চামচা, তোরে পাই একদিন বোঝানো মজা। এই মাগিরি বাচ্চা, কথা বলছিস না কেন? কোন দিন এনে দিবি বল হারামখোর? আমি চেষ্টা করতেছি সাহেব, আর কয়দিন ধৈর্য ধরেন সাহেব। 5 দিন সময় দিলাম, যদি না পাচ্ছি তোর মা বাপরে শেষ করে দেবো। যা সামনে থেকে। লতিফ খা ছাড়া পেয়েই দৌড়ে পালায়। সাহেব, লতিফ যদি বেইমানি করে, যদি না এনে দেয়? করবে না, ওর পরিবারকে খুব ভালোবাসে। শোন, আজ রাতে একটু ভয় দেখাস, তাহলে দেখবি কাজ হয়ে যাবে। ঠিক আছে সাহেব। ওই মাইয়ার খোঁজ নিছিস? সাহেব, কোন মাইয়া? রক্তিম চোখে তাকায় ইখওয়ান। রাজীব চোখ নামিয়ে নেয়। তা মনে থাকবে কেন? খালি কোন মায়েরে খাইয়া ফেলাই রাখছি ওইসব মনে থাকবো? মাফ করবেন সাহেব। ইকরাম ভাইজান সেদিন যে মাইয়ারে দেখে নেশা চোখে তাকাইছিল, ওই মাইয়া? জি জি সাহেব, মোস্তাক সরকারের ছোট মেয়ে। তোয় নাম জানি না, মক্তবে গেলে নাম পাওয়া যাইব। নামের দরকার নেই। ইকরাম ভাইজান রে চোখে চোখে রাখবি, খুব ভালো মানুষই দেখায়, খারাপ ভাষায় গালি দিতে থাকে। রাতে কালবৈশাখী ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে। রাস্তায় গাছপালা উপড়ে পড়ে আছে। এখনও আকাশ অন্ধকারে আচ্ছন্ন। সন্ধ্যা হয়ে এসছে এমন মনে হচ্ছে। আজ কোথাও পাখির কিচিরমিচির শব্দ নেই। কেমন জানি সব কিছু থমকে আছে। নীলিমা উঠোনে গাছের ডালপাল্লা সরিয়ে রাখছে একদিকে। আসমানি রান্নার ব্যবস্থা করছে। মহিদুল আজ চলে যাবে বন্দরে। কোথা থেকে মুবিন দৌড়ে আসলো। হাপিস হুপিস করতে থাকলেও নীলিমার সামনে। কি হয়েছে রে মুবিন, এমন করছিস কেন? বাবু, ভাঙা নদী দেখতে গেছিলাম আব্বার সাথে। জানো কি হয়েছে? নীলিমা প্রশ্নোত্তি চোখে তাকায়। মুবিন জোরে জোরে দম নিয়ে বলে, মেলা দিন পর আজ আবার নদীর কিনারে লাশ বান্ধা। মাইয়া মানুষের লাশ বাবু। আসমানি দৌড়ে আসে, নীলিমাকে বুকে জড়িয়ে নেয়। মুবিনকে ধমক দিয়ে বলে, এইসব বলিস না বাবুর সামনে। মুবিন, যা ঘরে যা। আম্মা, আমি আর ছোট নেই, ছাড়ো, কিছু হবে না। তাছাড়া দেখতে তো যাইনি। না গেলেও একবার কি জ্বর বাঁধিয়েছিলি মনে আছে? মরতে মরতে বেঁচেছিস। মোস্তাক সরকার পেছন থেকে বলে ওঠেন, আমগো মাইয়া ছোট নয় আসমানি, মেলা বড় হয়েছে। আম্মাকে বোঝান আব্বা, সবসময় এমন করলে হবে? বলেন আমাকে,
সাহসী হতে হবে। আসমানি মেয়েকে ছেড়ে দেয়। মোস্তাক এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আম্মাজান, মেলা সাহসী হতে হবে। আসেন, আমাকে কিছু খাইতে দেন। কেন আব্বাজান? বাপ মেয়ে মুচকি হেসে ভেতরে যায়। মহিদুল নদীর পাড়ে হাঁটুতে 2 হাত বেঁধে বসে আনমনে দূরে তাকিয়ে আছে। জীবনের হিসাব মেলাচ্ছে মহিদুল। আজ না কাল তো বিয়ে করতেই হবে। আর কত রাগ দেখিয়ে দমিয়ে রাখবে সবাইকে। কিন্তু এই সমাজের নিয়ম না, কখনো না। আমি এই সমাজে দরকার হলে থাকবো না। কিন্তু জমিদার আর ভাবতে পারছে না মহিদুল। চোখ বন্ধ করে দিল। চোখের কার্নিশ দিয়ে দুফোঁটা অশ্রু পড়ার আগেই মহিদুল মুছে নিল। না, পুরুষ মানুষ কাঁদতে নেই। এই সমাজের নিয়ম আমি ভাঙবই। জমিদারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করব না। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলাম। আচমকা মহিদুল কাঁধে কারো স্পর্শ পায়। পাশ ফিরে তাকায়। চাঁদনিকে দেখে আবার সামনে তাকায় মহিদুল। চাঁদনি চাঁদ মিয়া মাঝির একটি মাত্র মেয়ে। চাঁদনি দেখতে শ্যাম হলেও অসম্ভব মায়া বিচরণ করে তার চোখে মুখে। এখানে কি করো মাইদুল ভাই? এমনি বসে আছি। অবেলায় তুমি এদিকে কোনো দরকার? শুনলাম তুমি আইছো, তাই দেখা করতে আইলাম। জানলা কেমনে যে আমাকে এখানে আছি? চাঁদনি মৃদু স্বরে হাসে। এতক্ষণ পর মহিদুল তাকালো চাঁদনির দিকে। চাঁদনি ঠোঁটে মৃদু কেঁপে ওঠে। মহিদুলের শীতল চাহনি দেখে চাঁদনি সামনে তাকায়। এই লোকের এমন চাহনি যে চাঁদনির বুকে তোলপাড় শুরু করে দেয়। এই লোকটা কি জানে, নাকি জেনে শুনে না জানার ভান ধরে থাকে? বাড়ি ফিরে যাও, আমার সামনে আর আসবে না চাঁদনি। এই কথাটা তোমাকে এর আগে অনেকবার বলেছি। কেন তবু নির্লজ্জের মতো আসছো বারবার? এত অপমান সয়েও যে আমি কেন তোমার সামনে আসি বুঝো না বুঝি? ভালোবাসি তোমারে মাহিদুল। মনের কথা মনেই রইল চাঁদনি। ঢোক গিলে কিছু বলার আগেই কারোর গলার আওয়াজ শুনতে পাই দুজনেই। গ্রামের আনাচে কানাচে দেখি প্রেম প্রীতির অভাব নাই রে রাজীব। ইখওয়ান শরীফের কথায় দুজনে হকচকে যায়। মহিদুল আর চাঁদনি চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। ইখওয়ান কয়েক পলক দুজনকে দেখে বলে, এভাবে প্রেম না করে বেরিয়ে বিয়ে করে নে মহিদ। মহিদুলের বুক কেঁপে ওঠে। ইখওয়ান আবার জোর করে বিয়ে দিবে না তো? সর্বনাশ হয়ে যাবে। না না, আমি জানি সর্বনাশ সহ্য করতে পারবো না। কয়েকবার শুকনো ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নেয় মহিদুল। রাজীব কিছু বলার আগেই মহিদুল চোখ তোলে কর্কশ গলায় বলে, বিয়ে? তা আবার এমন কালটিরে? কি যে বলেন না জমিদার সাহেব, গায়ের রং দেখেছেন? তাছাড়া মাঝির মেয়েরে বিয়ে করব আমি? অসম্ভব। চাঁদনি ঘোলাটে চোখে তাকায় মহিদুলের দিকে। তাহলে পাশাপাশি বসে কিসের গুজুর গুজুর করছিস মাহিদ? ওর বাবা বিয়ে দিবে নাকি ওকে, তাই আমার কাছে এসেছে যেন মাঝি চাচা রে বুঝাই এখন বিয়ে না দেয়। চাঁদনি আজ খুব অপমান বোধ করে। নিজের গায়ের রং আবার বাবা মাঝি বলে মহিদুল এমন মন্তব্য করবে চাঁদনি ভাবতেই পারেনি। চোখ বন্ধ করে চাঁদনি। কার্নিশ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। চাঁদনি মুছে নিয়েই দৌড়ে দেয় বাড়ির পর। কিরে, এমনি দৌড়াই কে এই মেয়ে? কালটি বলছি না, গায়ে লাগছে বোধ হয়। ইখওয়ান মহিদুলের দিকে তাকায়। মহিদুলও তাকায়। ইখওয়ান স্পষ্ট দেখতে পাচ্ছে আমি জানি তুই চাঁদনিকে পছন্দ করিস, বন্ধু এটুকু বলতে পারি। আমি কারো বন্ধু না, আর না কেউ আমার বন্ধু। বিয়ে করে নে, বন্ধু হয়ে না হয় তোর বইয়ের দিকে চোখ তুলে তাকালাম না। আর তোর বাপটা? মহিদুল আর কিচ্ছু বলে না। ঢোক গিলিয়ে হন্তদন্ত হয়ে চলে যায়। ইখওয়ান শব্দ করে হাসে। মহিদুল হাসির শব্দে দাঁড়ায়, কিন্তু ফিরে তাকায় না। দাঁতে দাঁত চেপিয়ে হনহনিয়ে জায়গা প্রস্থান করে। সাহেব, যতদূর জানি আপনারা ভালো বন্ধু ছিলেন, হঠাৎ কি এমন হলো বন্ধুত্ব নষ্ট হয়ে গেল? কুকুরের পেটে ঘি হজম হয় না, শালা বাইন। সাহেব, এখানে কথা বলবো? বলে ফেল। চাঁদনি শ্যাম হলেও সুন্দর, ওরে আমার খুব ভালো লাগে। নিজের বাপের রক্তের বোনকে তো ছাড়িসনি, আর কত মাইয়া পছন্দ করবি? ও আমার সৎ বোন সাহেব, আর চাঁদনিরে আমি বউ করতে চাই। রাজীবের দিকে তাকায় ইখওয়ান। রাজীব চোখ নামিয়ে নেয়। শয়তানি হাসি দিয়ে বলে, বউ? আচ্ছা, বিষয়টা দেখছি ভেবে। সন্ধ্যার পর মহিদুল বাড়ি ফেরে। চোখ মুখে বিষণ্ণতা ছেয়ে আছে। চাঁদনিকে ওইসব বলার পর থেকে মহিদুলের মনটা অস্থির হয়ে আছে। মেয়েটা হয়তো খুব মন খারাপ করেছে, হয়তো অনেক কেঁদেছে,
কি আর করার, পাকলি মেয়েটা কেন বুঝে না তার ভালোর জন্যই আমার থেকে দূরে থাকতে বলি। আজই বন্দরে গেলি না যে বাপ? মায়ের কথায় ধ্যান ভাঙে মহিদুলের। পরনের ফতুয়া খুলতে খুলতে বলে, কাল সকালে যাবো আমা। নীলমা খাইছে? হ খাইছে। ওরে আর মারিও না, কাল থেকে মক্তবে যাইতে দিও। কিন্তু বাপ। হ্যাঁ মা, সবকিছুই থেকে তো জমিদার বন্দি করেছে মেয়েদের, ধর্মের শিক্ষাটা অন্তত নিতে দাও। আচ্ছা বাবা, আর পারুলরে কি করবি? ওরে আবার কি করব, ওর কি দোষ? নিচে দিও, ওদের সেই ছোট্ট থেকে বড় হয়েছে একসাথে। আমাকে ভাত দাও, খেয়ে একটু বেরোবো। আব্বা আসলে বলিও একটু কাজ আছে, তাই বাইরে আছে। আচ্ছা বাবা, বেশি রাইড করিস না, আয় খেতে আয়। রাত 8টায় মোস্তাক সরকার বাড়ি ফিরেছেন। নৌকো থেকে নামতেই ইখওয়ান আর রাজীব সামনে এসে পড়ে। আসসালামু আলাইকুম চাচাজান। মোস্তাক একটু অবাক হয়, তবুও সালামের উত্তর দেয়। শরীর ভালো আছে চাচা আপনার? কিছুক্ষণ তাকিয়ে তাকে মোস্তাক সরকার, তারপর বলে, জি ভালো জমিদার সাহেব, কিছু বলবেন? সিসি, আমি আপনার ছেলের বয়সের, তাছাড়া আপনার ছেলের বন্ধু হই আমরা। কিছু বলে না মোস্তাক সরকার। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাঁটা শুরু করে। কোনো উত্তর না পেয়ে দাঁত কেলিয়ে হেসে ইখওয়ান পুনরায় বলে, তা চাচা, মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দেবে না? মোস্তাক সরকারের পা থেমে যান। ইখওয়ানের দিকে সন্দিহান চোখে তাকায়। হাতের সাহায্যে কপালে ঘাম মুছতে মুছতে বলেন, জি বাবা, দিব তো, সময় হোক। মহিদুল নাকি নিজেই দিবে বোনের বিয়ে। ইখওয়ান বুঝতে পেরেছে মোস্তাকের গলা কাঁপছে। ভয় দূর করতে বলল, জি চাচা, ওই মহিদুলের জন্যই বলছি। বোনকে বিয়ে না পর্যন্ত বড় ভাই কিভাবে বিয়ে করবে বলুন? কম তো বয়স হইল না মহিদুলের। মোস্তাক সরকার এবার উদ্দেশ্য বুঝতে পেরে মুচকি হেসে পড়ে, তোমারও কম বয়স হইল না ইখওয়ান, তুমি কবে বিয়ে করছো? ইখওয়ান থমকে দাঁড়িয়ে যান, যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। রাজীবের দিকে তাকিয়ে বলে, তোর আম্মা নাকি অসুস্থ, চল কবিরাজ নিয়ে যাই। ওরা চলে গেলে মোস্তাক সরকারও হাঁটা শুরু করেন। মহিদুলের হাতে টর্চ লাইট, ধীর পায়ে হাঁটছে আর আশেপাশে তাকাচ্ছে। দুটো কুকুর সামনে পড়লে শক্ত মাটি দিয়ে ঢিল ছুঁড়ে কুকুর দুটো ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে পালায়। মহিদুল একটা বাড়ির সামনে এসে লাইট বন্ধ করে, তারপর ধীরে ধীরে এসে একটা ভাঙা জানলার কাছে দাঁড়ায়। মৃদু আওয়াজ করতে থাকে মহিদুল। ঘরের ভিতর চাঁদনি আর ওর দাদি ঘুমিয়ে আছে। অনেকবার শব্দ করার পর যখন জানালা কেউ খুলল না, তখন চলে যেতেই খটখট শব্দে ফিরে তাকায়। চাঁদনি মহিদুল দেখে আঁতকে উঠল, বুকে থুতু দিয়ে বলল, তুমি এত রাতে? তখন ওভাবে কাঁদতে কাঁদতে দৌড়ে আসলা কেন? তাতে আপনার কি? এখন আবার আপনি? তাই কি করো মহিদুল ভাই? মহিদুল চাঁদনির এক হাত মুঠোয় নিয়ে বলে, তখন আমি ওভাবে বলতে চাইনি চাঁদনি, দয়া করে আমাকে মাফ করো। চাঁদনি মহিদুলের কর্মকাণ্ডে লজ্জা পায়, হাত ছাড়িয়ে বলে, কি করছো মহিদুল ভাই? বাড়ি যাও, মাফ কইরা দিছি। মহিদুল পা বাড়ালো। চাঁদনি ডেকে ওঠে, শুনো। মহিদুল ফিরে তাকায়, আমারে ভালোবাসো? মহিদুল কিছুক্ষণ চুপ থাকে, শীতল চোখে তাকিয়েই জবাব দেয়, না, ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। বলেই চলে যায়। চাঁদনি কেঁদে ফেলে। মহিদুলের যাওয়ার পানে চেয়ে বলে, জাহিলিলু, তোমার কখনো ভালো হবে না মহিত, কখনো না। এই শব্দ করে জানলা বন্ধ করে দেয়। রাস্তার মধ্যে ইকরাম শরীফের সাথে দেখা হয় মহিদুলের। মোহিত অবাক হলেও পাত্তা দেয় না। এড়িয়ে যেতেই ইকরাম ডেকে ওঠে, কে মাহিদ না? জি জমিদার সাহেব। ইকরাম টর্চ সরিয়ে বলে, কোথায় গিয়েছিলে এত রাতে? জি, ওই মাহি চাচার বাসায় কাল সকাল সকাল বন্দরে যাব তো, তাই বলতে গেছিলাম। ও, আমিও যাচ্ছি। কাল ভোরে বন্দরে রওনা দিতে হবে। ঠিক আছে সাহেব, যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনো মাহিদ। জি জমিদার সাহেব বলুন। বলছিলাম এই পথে তো অনেক কুকুর, যদি আমার সাথে এই পথে আসতে। মুচকি হাসি দেয় মোহিত। আপনাদের মতো মানুষ সামান্য কুকুরকে ভয় পায়, যেখানে এখনো গ্রামের মানুষরা আপনাদের ভয় পায় না। ইকরামও হাসি দেয়, তারপর দুজনে পা বাড়ায়। নীলকুঞ্জে আর তাহলে আসোই না? না সাহেব, সময় পায় না। কিন্তু আমি তো জানি অন্য কারো। মহিদুল চমকায় ইকরামের চোখে তাকায়। ইকরাম কিঞ্চিত হেসে বলে, ভয় পেও না, বন্ধুত্বের মাঝে ঝগড়াঝাটি হয়েই থাকে, মীমাংসা করে নিও। জি সাহেব, সম্মতি দিলে একটা কথা বলতাম। নির্ভয়ে বলো মোহিত। আপনাদের বাংলোর নাম নীলকুঞ্জ কে রেখেছেন? শুনেছিলাম আমার বাবার দাদিমা।
নীলকুঞ্জ না রেখে কালো কুঞ্জ রাখা উচিত ছিল। ইকরাম শরীফ মাথা তো নাড়িয়ে হাসেন। মহিদের কথার মানে ঠিক বুঝতে পেরে প্রতি উত্তর করলেন না, চুপচাপ দীর্ঘ নিঃশ্বাস নিলেন। মহিতও আড়ালে হাসল। সকালবেলা মহিত বাছাই বিদায় নিয়ে বাবার সাথে ঘাটে আসে। ঘাটে এসে দেখে চাঁদনি নদীর কিনারে দাঁড়িয়ে আছে মাথা ঘোমটা দিয়ে। নৌকোয় বসে আছে ইকরাম আর তার ভাই লোকমান। মহিদুল চাঁদনিকে আর চোখে দেখল একবার। মোস্তাক চাঁদনি দেখে কথা বললেন, কোথাও যাচ্ছ নাকি চাঁদনি আম্মা? জি, সরকার চাচা ফুফু আম্মার বাড়ি। ওহ, আসো আসো, বসো নৌকায়। মহিদুল ঠিকই বুঝতে পারলো চাঁদনি ওর জন্যই এখানে এসেছে। হয়তো চাঁদনি বুঝতে পারেনি মোস্তাক সরকার ও জমিদাররাও সাথে আসবেন, কারণ রাতের ঘটনা চাঁদনি জানে না। মহিদুলের কিচ্ছু করার নেই। নৌকোয় উঠবার সময় একবার দুজনের চোখাচোখি হয়। পরক্ষণে মহিত চোখ নামিয়ে নেয়, আর তাকায়নি। চাঁদনিও আর তাকায়নি জমিদারের ভয়। কিন্তু লোকমান তাকিয়ে দেখছে চাঁদনিকে। লোকমানের সাথে চাঁদনির একবার চোখাচোখি হয়। চাঁদনি ভয়ে পুনরায় ওড়না ঠিক করে নিজেকে গুটিয়ে নেয়। মহিত দাঁতে দাঁত চেপিয়ে বিষয়টা হজম করছে। বুদ্ধিমান ইকরাম ব্যাপারটা বুঝতে সক্ষম হয়, তাই একবার চাঁদনির দিকে আর একবার লোকমানের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে লোকমানকে বলল, নজর ঠিক করো লোকমান। লোকমান লজ্জিত হয়ে অন্য পাশে চোখ ফিরান। নীরবতা ভেঙে মোস্তাক সরকার ইকরাম শরীফকে উদ্দেশ্য করে বলেন, কোথায় যাচ্ছেন জমিদার সাহেব? জি সরকার চাচা, বড় ভাইজান আসছেন, ওনাকে নিতে যাচ্ছি। আচ্ছা, বড় সাহেব সুস্থ হয়ে ফিরলেন কবে? না চাচা, পুরোপুরি সুস্থ হয়নি, পা দুটো ঠিক হবে না। মহিদুল ঠোঁট এলিয়ে হাসলেন, বিড়বিড় করে পড়ল, ধ্বংস তো শুরু আপনাদের। লোকমান মহিদুলের হাসির কারণ বুঝতে পেরে চোখ মুখে আধার নামায়। কিয়ৎক্ষণ পর লোকমানও কি যেন ভেবে একটা পৈশাচিক হাসি দেয়। তোদের বাড়িতে সকাল সকাল জমিদারের পোলা আইছিল কেন রাহেলা? আসমানির কথায় রাহেলা ভরকে যায়, আমতামতা করতে থাকে। আসমানি সন্ধিহান চোখে তাকায়। কি যে কও বুবু, পারুর বাপের জন্য আসছিল, মাঠে না কি যায় নাই? আমি যতদূর জানি মাঠ দেখার কাজে জমিদারের মেজ পোলা আছে। এটা তো ছোট পোলা মনে হইল। আমি কি এত কিছু জানি বুবু? কি জন্য আইছেন সেটা কন। পারু কই? পুকুর পাড়ে হাড়ি পাতিল ধুইতে গেছে। কষ্ট করে একখান কূপ দিলেই তো পারো। যাক গে, ওকে কইস বিকেলে মক্তব যাওয়ার সময় নীলিমারে ডাকতে। আচ্ছা বলেই রান্নাঘরের দিকে যায়। আসমানি বেগমও বাড়ির পথে পা বাড়ায়। রাহেলা বানু উঁকি দিয়ে একবার দেখেন কি আছে কিনা, তারপর বিড়বিড় করে গালি দিতে থাকেন আসমানিকে। উষ্ণ উজ্জ্বল অরুণের সর্বশেষ কিরণ গাছের সর্বোচ্চ শাখার আড়ালে বিদায় নিচ্ছে। ধরিত্রে বিলীন করছে মৃদু মৃদু আলোর শিখা। সেই আলোয় গধূলির শেষে নীলিমা আর পারু গল্প করছে আর মক্তবে যাচ্ছে। পথের চারপাশে মেহগিনি গাছগুলি নীরবতায় নিমজ্জিত। সত্যি কইতাছি নীলিমাবু, এখানে এই 3 দিনই জমিদারের ওই ফোলা আসিল, আজ কেন বা নাই? তো তোকে পছন্দ করে পারু, না হলে এমনি এমনি কেন এখানে থাকবে? ধুর, জমিদারের পোলার খাইয়া কাম নাই, মোরে পছন্দ করবে? মোর তো অন্য কিছু মনে হয় বু। জমিদার পোলা বিয়ের জন্য পথে পথে পাত্রী খুঁজতেছে, এটাই বলবি? পারু জোরে হেসে ওঠে। শব্দ করে হাসতে নেই, জানিস না? পারুর মুখ চেপে ধরে নীলিমা। আচমকা ইখওয়ানরা ওদের সামনে এসে দাঁড়ায়। মায়া মানুষ শব্দ করে হাসলে কি হবে জমিনের পুরীরা? দুজনে চমকে ওঠে। নীলিমা পারুর পিছনে গিয়ে মাথা নিচু করে। পারুর ওড়না খামচে ধরে। পারুরও বুক কেঁপে ওঠে, কিন্তু নীলিমা যে পারুর থেকেও ভীতু। যা করার পারুরকেই করা লাগবে। কয়েকবার ঢোক গিরিয়ে পারু মাথা নিচ করে উত্তর দেয়, গুরুজনেরা নিষেধ করেছে সাহেব, কারণ জানা নাই। ইখওয়ান পারুর পা থেকে মাথা পর্যন্ত দেখছে, আর রাজীব একবার নীলিমা আর একবার পারুলকে দেখছে। কোনো শব্দ না পেয়ে পারুরা এগোতেই ইখওয়ান 2 হাত প্রশস্ত করে। এত তারা কিসের? পাশেরটা বোবা নাকি? নীলিমার চোখ বন্ধ করে নেয়, দোয়া পড়তে শুরু করে মনে মনে। পারু কি বলবে কিছু বুঝতে পারছে না। সাহেব মনে ভয় ভয় পাইছে। ইখওয়ান নীলিমার দিকে মাথা বাঁকা করে তাকায়, তারপর পারুর দিকে। শোয়ের মতো করে পদ্মা করে চলতে পারো না? পারু মিনমিন করে উত্তর দেয়, দম বন্ধ লাগে সাহেব। ইখওয়ান আর কিচ্ছু বলে না, চুপচাপ পারুকে পর্যবেক্ষণ করতে লাগলো।
এদিকে নীলিমার অবস্থা নাজেহাল। কতবার যে দোয়া পড়তে গিয়ে গুলিয়ে ফেলেছে শেষ নেই। হঠাৎ দেখতে পায় ইখওয়ান ডান হাতে এদিকে এগিয়ে দিচ্ছে। নীলিমা পুনরায় চোখ বন্ধ করে নেয়। আল্লাহ বাঁচাও, শেষবারের মতো বাঁচাই দাও আল্লাহ, বিড়বিড় করতে থাকে। নীলিমার হাত পা কাঁপছে। পারুর ওড়না মনে হয় এবার ছিঁড়েই ফেলবে নীলিমা। পারুরও একই অবস্থা। হঠাৎ সাহস করেই পারু খপ করে ইখওয়ানের হাত ধরে ফেলে। ইখওয়ান অবাক হয়ে পারুকে দেখছে। পারু বারবার ঢোক গিলছে। নীলিমা চোখ খুলে তাকায়। পারুর সাহসের সীমা থেকে নীলিমা ভয় চুপসে যায়। ইখওয়ান বিদ্রুপ হাসে, আর এক হাতে পারুর হাত সরাতে গেলেই পারু তার হাত নামিয়ে নেয়। রাজি বাড়ালে পৈশাচিক হাসি দিচ্ছে আর ওদের দুজনকে দেখছে। এরই ফাঁকে ইখওয়ান নীলিমার মাথার কাপড় থেকে পোকা জাতীয় কিছু নিয়ে পারুর সামনে ধরতেই দুজনেই দুপা পিছিয়ে যায়। আমি অতটাও খারাপ না, রাস্তাঘাটে মায়া মানুষের বেজ্জতি করব, করলে সুসম্মানে বাসায় নিয়ে আদর যত্ন নিয়েই করব বলে দাঁত কেলিয়ে হাসে। পারু মিনমিন করে বলে, মাফ করবেন সাহেব, ভুল হয়ে গেছে। সুন্দরীদের ভুলগুলোকে আমি সবসময় ফুল ভাবি, যা পরবর্তীতে ফুলের এক একটা পাপড়ি ছিঁড়তে খুব মজা পাই। বলা শেষে হেসে মুখে হাত বুলায় ইখওয়ান। নীলিমা ইখওয়ানের বলা শেষের কথায় ঘাবড়ে যায়। বারবার পারুকে গুঁতা দিয়েই যাচ্ছে। ফিস ফিস করে বলে, চল পারু, মানুষ আসার আগে পালাই এখান থেকে। বিপদ আসলো বলে আজ মক্তব যাওয়ার দরকার নেই। ইখওয়ান গলা খাঁকারি দিয়ে পড়ল, আমার সামনে পরবর্তীতে ফিসফিস করবে না। আজকে মাফ করলাম, পরে করব না। যাও এখান থেকে, যেখানে যাচ্ছিলে। বলা শেষ না হতেই পারুরা হাঁটা শুরু করে। নীলিমা তো অসংখ্যবার শুক্রিয়া আদায় করলো। আর এদিকে পারু জমিদারের 14 গোষ্ঠীকে গালি দিতে লাগলো। ইখওয়ান আর রাজীব ওদের যাওয়ার দিকেই তাকিয়ে রইল। স্বামী যতই খারাপ হোক না কেন, কিছু স্ত্রীর কাছে স্বামীরা সর্বোচ্চ স্তরেই থাকে। স্বামীর প্রতি ভালোবাসা থাকলে স্বামী যতই অন্যায় করুক না কেন, মায়া টানে সব ভুলে যায়। তেমনটি হয়েছে আরেফা। স্বামীর কম অত্যাচার সহ্য করতে হয়নি আরেফাকে। সেই স্বামীর জন্য চোখের পানি ফেলতেন মোনাজাতে বসে। বিগত 3 মাস পর জমিদার মহলে ফিরেছেন জমিদারের বড় পুত্র ইকবাল শরীফ। নিজ কক্ষে আরেফা তার প্রাণের স্বামীর পায়ে ওষুধ মাখিয়ে দিচ্ছেন। ইকবালের হাতে পুরনো একটি বই। পিন নীরবতা হাজির হলেন ইখওয়ান শরীফ। ভাইজান আসবো? ইকবাল বই থেকে মাথা তুলে তাকায়। আরিফা একবার তাকিয়ে পুনরায় কাছে মন দেয়। আয় ছোট, কি অবস্থা তোর? শরীর ভালো আছে? ভিতরে আস্তে আস্তে জবাব দিয়ে ইখওয়ান ভাইয়ের পাশে বসে। আপনাকে অনেক মনে পড়ছিল ভাইজান। আপনি ছাড়া তো আর কেউ আমাকে বোঝে না, না বোঝে মনের চাও পাওয়া। ইকবাল বইয়ের পাতা উল্টায়। আরিফার দিকে তাকিয়ে বলে, আমার মন খারাপ ইখওয়ান, কিছু একটা করো। আরিফা অবাক হয়ে দেখে তার স্বামীকে। এমন কেন এলো? এতদিন পর স্ত্রী সন্তানদের দেখেও কি উনি মনে শান্তি পাননি, খুশি হননি? এভাবে তাকিয়ে থাকতে বলছি তোকে, কাজ কর। ইকবালের কথায় আরিফা মাথা নামিয়ে কাজে মন দেয়। ইখওয়ান ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইজান 2য় তলার কোনায় ঘরে যাবেন? ইকবাল বই রেখে দিয়ে বলে, এখনো বাইসে রাখছিস? মাগির দম আছে বলতে হবে, মাগি না মরা পর্যন্ত শাস্তি শেষ হবে না। ইখওয়ান শরীফের মুখে থুতু দেওয়ার ওর কাল হয়ে দাঁড়িয়েছে। ইকবাল আহ্লাদি গলায় বলে, দেরি করেছিস কেন? নিয়ে চল আমাকে। কতদিন দেখলি ওইসব, চল চল। ইখওয়ান ভাইকে নিয়ে চললেন পাপের রাজ্যতে। অভাগী আরিফা ভেবেছিল হয়তো আর স্বামী এবার শুধরাবে। কথায় আছে না, কিছু মানুষের স্বভাব চরিত্র মরার আগেও পাল্টে না। আরিফা তপ্ত শ্বাস ছেড়ে শেষ আশাটাও কবর দেয়। চোখের পানি মুছে বের হয়। আশেপাশে তাকিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। হঠাৎ ইকরাম এসে সামনে দাঁড়ায়। ভাইজান ঘরে আছেন? মুচকি হেসে জবাব দেয় আরিফা, না, আপনার ভাইয়ের সেই বংশের পরম্পরা বজায় রাখতে 2য় তলায় গেছে। ইকরাম মনে মনে ক্ষুব্ধ হয়। চলে যেতেই আরিফা পুনরায় বলে, শুনো একরাম। ইকরাম প্রশ্নিত চোখে তাকায়। কাল স্কুলে আমার ভাইকে একবার বলবে দেখা করে যেতে। কেন বলুন তো? বোনটাকে কতদিন হয়ে গেল দেখি না। ভুল করেও এই বাসায় আপনার বোন আলিয়াকে নিয়ে আসতে বলবেন না। বিদ্রুপ হাসে আরিফা। আগে বুঝিনি, তাই তোমরা আমার আছিয়ারে ভোগ করতে সুযোগ পাইছো। ইকরাম চোখ নামিয়ে নেয়। আরিফা আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই ছোট জমিদারের গিন্নি সদর দরজায় দাঁড়িয়ে চিল্লাতে শুরু করে। আরিফা আর ইকরাম সেদিকে পা বাড়ায়। রোহিত রুকমান, কই তোরা বাছা ধনেরা?
আয়, তোদের আম্মা ফিরে এসেছে। বৌমা। চাচিজান ফিরে আসলেন তবে? আরিফার কথায় জমিদার গিন্নি রমেলা আরিফার দিকে তাকায়। না ফিরলে বুঝি ভালো হতো তোর? আরিফার কথায় রেগে গেছেন ছোট গিন্নি। না না, তা হবে কেন? আসুন ভেতরে। এই মনিকা, শরবত নিয়ে আয় চাচিজানের জন্য। ভিতরে আস্তে আস্তে জবাব দেয় ছোট গিন্নি।